পলাশির যুদ্ধের পর বক্সার যুদ্ধ। পলাশি কত? 23শে জুন 1757। এরপরে বাংলার নবাব হবে কে? মীর জাফর আলী খাঁ। পলাশির যুদ্ধের পর বাংলার নবাব হবে মীর জাফর আলী খাঁ। মৃত্যু হবে সিরাজদৌল্লা। বাংলার তাহলে শেষ স্বাধীন নবাব কে? সিরাজদৌল্লা। তাহলে সিরাজদৌল্লার পর বাংলার নবাব কে হলো? মীর জাফর আলী খাঁ। মীর জাফর আলী খাঁ সিংহাসনে বসার পর উনি বুঝতে পেরেছিলেন যে উনি কি ভুল কাজ করেছেন, বুঝতে পেরেছিলেন। এই যেই বুঝতে পারলেন তখন তিনি ইংরেজদের একটু একটু করে বিরোধিতা করা শুরু করলেন। যে বিরোধিতা করা শুরু করলেন ওকে পদচ্যুত করলো। করে যাকে বসালো সেটা হচ্ছে মীর জাফরের জামাই, তাই তো? তার নাম কি? মীর কাসিম। একে বসিয়ে দিল সিংহাসনে, বসিয়ে দিল। এবার মীর কাসিম ছিল সিরাজদৌল্লার মতন স্বাধীন চেতা। স্বাধীন চেতা কাদের বলে? যারা পরের মুখাপেক্ষী হয়ে থাকে না, দয়ায় থাকে না, নিজস্বতা বজায় রাখে, মেরুদণ্ড যাদের সোজা, মেরুদণ্ড যাদের বিক্রি হয় না, বেঁকে যায় না, তাদেরকে আমরা বলছি স্বাধীন চেতা। ক্লিয়ার? তাহলে এখানে মীর কাসিম ছিলেন স্বাধীন চেতা শাসক। এর সিংহাসন বসাকে আমরা বলছি রক্তপাতহীন বিপ্লব। 1760 বলেছি না? পড়ে এসছিস। কেন? কারণ যুদ্ধ ছাড়া তিনি সিংহাসনে বসেছিলেন। তাই মীর কাসিমের সিংহাসন বসার প্রাপ্তিকে আমরা বলছি রক্তপাতহীন বিপ্লব। ক্লিয়ার? এবার চলে আয়, মীর কাসিম কি করলো? সিংহাসনে বসলো। বসার পর তিনি সরাসরি রাজধানী মুর্শিদাবাদ এখান থেকে নিয়ে চলে গেল মুঙ্গেরে। এই মুঙ্গেরটা কোথায়? বিহারে। এখানে নিয়ে চলে গেল কারণ তিনি ইংরেজদের কাছাকাছি থাকতে চাননি। স্বাধীন চেতা, উনি চেয়েছিলেন ইংরেজদেরকে পরাজিত করে বাংলায় আবার স্বাধীনতার সূর্যটাকে তুলব। এই ছিল তার স্বপ্ন। ওই জন্য কি করলেন? তিনি রাজধানী মুঙ্গেরে নিয়ে গেলেন। তাহলে মুঙ্গেরটা কোথায়? বিহারে। তাহলে মুঙ্গেরে রাজধানী স্থানান্তর করলেন কে? মীর কাসিম। কোথা থেকে কোথায়? মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে। এইখানে গিয়ে ওই যে ইংরেজদের শত্রু আমরা জানি ফরাসি, ইংরেজদের শত্রু ফরাসি, ফরাসিদের দুজন সেনাপতিকে তিনি তারা সেনাবাহিনীতে ঢুকালেন, সমরু আর মার্কার। এই দুই সেনাপতিকে তিনি সেনাবাহিনীতে ট্রেনিং দেওয়ানো শুরু করলেন। কথাগুলো কার কানে গেল? ইস্ট ইন্ডিয়া কোম্পানির কানে গেল। যেই কোম্পানির কানে গেল ইস্ট ইন্ডিয়া বসে থাকবে? ও তো ইচ্ছা করে ওকে বসিয়ে দিয়েছে। মীর কাসিমকে কে বসিয়েছে? ইংরেজরা বসিয়েছে। তাহলে আমি যাকে বসালাম সেই আমাকে মেরে ফেলবে? হয় কখনো? কখনো হয় না। ওরা সঙ্গে সঙ্গে মীর কাসিমের বিরোধিতা করা শুরু করলো। মীর কাসিমও জানে যে আমাকে বেশি দিন এইভাবে আমি থাকতে পারবো না, ইংরেজরা জানবে। তখনও কি করলো? গোপনে মুঘল সম্রাট, ওই সময় কি যে ছিল বক্সার যুদ্ধের সময় মুঘল সম্রাট যে ছিল দ্বিতীয় শাহ আলমের সঙ্গে চুক্তিবদ্ধ করলো। বাংলার ও নিজে ছিল, আর অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা, এই দুজনের সঙ্গে ওরা একটা জোট গঠন করলো। এই ত্রয়ী জোট গঠন করলো কার বিরুদ্ধে? ইংরেজদের বিরুদ্ধে। ত্রয়ী জোট ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে। এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে ওরা যুদ্ধ ঘোষণা করে দিল 1764 22শে অক্টোবর। যুদ্ধের নাম বক্সার যুদ্ধ। তাহলে বক্সার যুদ্ধে কটা প্রতিপক্ষ পেলাম? 1:3। আমরা পেলাম 1:3 বা 3:1। এটা আমরা পেলাম। তিনটে শক্তির সঙ্গে একটা শক্তি এরা, আর এই তিনটে শক্তি হচ্ছে এরা। এই তিনটে শক্তির পরাজয় হলো, এদের পরাজয় হলো। যেই পরাজয় হয়ে গেল তখন এরা কি করলো? দিওয়ানি পেল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিওয়ানি লাভ পেল। এই দিওয়ানি লাভ যেই পেল 1765 সালে, তখন বাংলার সমস্ত রাজস্ব তোলার অধিকার ওরা পেয়ে গেল। নাম্বার 1।
নাম্বার 2, এলাহাবাদের দ্বিতীয় সন্ধি অনুযায়ী দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করলো 1765 সালে। কে? রবার্ট ক্লাইভ দ্বৈত শাসন ব্যবস্থা চালু করে দিল বাংলায়। অর্থাৎ বাংলার নবাব কে হবে, সে পুতুল নবাবে পরিণত করলো। অর্থাৎ পুতুলকে আমরা ইচ্ছা মতো যে কাপড় দিয়ে পরাই, সে সেই কাপড় পরে তার চরিত্রটা তাই হয়। কোনো পুতুলকে যদি রানী মতো সাজায়, রানী হয়। কোনো পুতুলকে যদি পুরুষের পোশাক পরায়, তাহলে সে পুরুষ হয়, রাজা হয়ে যায়। ঠিক তেমনি বাংলার নবাব কে হবে, ওরা ঠিক করে দেবে। অযোগ্য অপদার্থ কি যোগ্যতা আছে তা কিছু দেখা দেখি নেই, ওদের হাতের লোক যে তাকে বসাবে। এখন প্রশ্ন হচ্ছে স্যার, এইভাবে নবাব পদে ওরা না গিয়ে ওরা অন্যকে নবাব পদে করলো কেন? ও তো নিজেরাই নবাব হয়ে যেতে পারত। ওদের টার্গেট ছিল ভারতবর্ষ থেকে অর্থ উপার্জন করে সম্পদ নিজের দেশে নিয়ে যাওয়া। ওরা কখনো এখানে শাসনও করতে আসেনি, ওরা এসেছিল এখানে শোষণ করতে। ওদের কাজ হচ্ছে এইটা, অর্থটা নিতে পারলে হলো, সম্পদটা নিতে পারলে হলো। এটা সোনা দানা রূপো মণিমুক্তা, আর এটা হচ্ছে অর্থ। যে পরিমাণে নিয়ে চলে গেল পলাশির যুদ্ধের পর, তোরা জানিস, যেটাকে আমরা বলছি সম্পদের বহির্গমন, পড়ে গেছি আমরা, এইটে এখানেও আছে। এদের টার্গেট ছিল ওইটা। এরা কখনো নবাব হতে চায়নি, তাই নবাব পদটাকে পুতুলে পরিণত করলো। ইচ্ছা মতো যাকে খুশি তাকে নবাব পদে বসিয়ে দিয়ে তার কাছ থেকে অর্থ এবং সম্পদটা কেড়ে নেয়াই ছিল এদের লক্ষ্য। এই অধিকারটাও পেয়ে গেল। কে নবাব হবে আমরা ঠিক করে দেবো, কোনো বাংলার কেউ নয়, আমরা ঠিক করব। বিরাট বড় অধিকার। নাম্বার 2। নাম্বার 3, দ্বৈত শাসন ব্যবস্থা বলে দিলাম। দু ধরনের শাসন ব্যবস্থা। কি হবে? নবাবের কাছে থাকবে দায়িত্বহীন ক্ষমতা। ভুল বলেছি? ক্ষমতাহীন দায়িত্ব, কোনো ক্ষমতা নেই, আবার সমস্ত দায়িত্ব না। কার কাছে? নবাবের কাছে। আর ইংরেজরা কি পেল? দায়িত্বহীন ক্ষমতা, কোনো দায়িত্ব নেই কিন্তু প্রচুর ক্ষমতা, এরা পেয়ে গেল। এবং যে করলো এটা, সে হচ্ছে রবার্ট ক্লাইভ 1765 সালে। আর কি হলো? এই নবাব পদ পাওয়ার পর, এই দিওয়ানি লাভ করার পর, দ্বৈত শাসন লাভ করার পর বাংলায় নেমে আসে মন্বন্তর। অর্থাৎ এত পরিমাণে শাসন শোষণ অত্যাচার করা শুরু করে দিল যে বাংলার 1/3 মানুষ এই সময় মারা গেল। মানুষ মানুষের মাংস খেলো, গাছপালা লতাপাতা খাওয়া শুরু করলো খিদের জ্বালায়। তোরা পাবি সেই মন্বন্তরের কাহিনী আমাদের আছে, জয়নাল আবেদিনী লেখা ছবিতে ধরা আছে। আমাদের এর কথা আনন্দ মঠে রয়েছে, বঙ্কিমচন্দ্র, তোরা জানিস, পড়ে এসছিস। তাহলে এই সময় যিনি ছিলেন দায়িত্বে, তার নাম হচ্ছে লর্ড কার্টিয়ার। প্রশ্ন আসে, বাংলার মন্বন্তরের সময় বা 76-এর মন্বন্তরের সময় ইংরেজদের কে শাসন ক্ষমতা ছিল? তার নাম হচ্ছে লর্ড কার্টিয়ার। আমরা এই প্রশ্নগুলো এখানে লিখেছি। এরপরে এই দ্বৈত শাসন ব্যবস্থা তুলে দেবে 1772 সালে যিনি, তিনি হচ্ছেন ওয়ারেন হেস্টিংস। অনেক পরে এসে এটাকে তুলে দেবেন। আচ্ছা, এরপরে আমরা যেটা জানবো এখান থেকে, যে দেওয়ানি লাভটা যখন করেছিল সেই সময় মুঘল সম্রাট কে ছিল? দ্বিতীয় শাহ আলম। এই দ্বিতীয় শাহ আলম যিনি ছিলেন, বক্সার যুদ্ধে হেরে গিয়েছিলেন, তিনি আবার সম্রাট হয়েছিলেন, কিন্তু চুক্তি হয়েছিল। সেই চুক্তিটার নাম হচ্ছে এলাহাবাদের দ্বিতীয় চুক্তি। এই চুক্তিতে বলা হয়েছিল এরা যত টাকা চাইবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তত টাকা সে পাবে, বিনিময়ে এ আবার মুঘল সম্রাট হবে। এখন শাহ আলম দেখলো যে আমি তো হেরে গিয়েছি, এই পদ আমার বসার যোগ্যতা নেই, আমি তো বক্সার যুদ্ধে হেরে গেলাম, তাহলে আমি যদি টাকা পয়সা দিয়ে ওই পদটা আবার পাই, ক্ষতি কি? তখন এ বেটা আবার এই সিংহাসনে বসে গেল। অযোধ্যার নবাব এও হেরে গেল, আবার অযোধ্যার নবাবকে, এই সুজাউদ্দৌলাকে আবার এই পদ দিল, কিন্তু বিনিময়ে প্রচুর পরিমাণে অর্থ তাকে দিতে হয়েছিল। বোঝা গেল কি বললাম? মীর কাসিম ও কিন্তু আর আসতে পারলো না। এই বক্সার যুদ্ধে হারার পর মীর কাসিমের পর আবার ওই মীর জাফর আলী খাঁ, ওর শ্বশুর, সিংহাসনে আবার সে বসে গেল। আমরা আজকে যে প্রশ্নগুলো লিখিয়েছি, দেখ এইখান থেকে প্রশ্নগুলো আছে যে বক্সার যুদ্ধ কবে হয়, বক্সার যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি কি অধিকার লাভ করেছিল,
দেওয়ানি লাভ কত সাল? 1465 সাল। কোন সন্ধি দ্বারা? এলাহাবাদের দ্বিতীয় সন্ধি দ্বারা। দ্বৈত শাসন ব্যবস্থা এটা প্রবর্তিত হচ্ছিল কোন ঘটনার পর? সেটা হচ্ছে পলাশির যুদ্ধের পর, এই বক্সার যুদ্ধের পর 1765 সাল। কারণ 1764 সালে আমাদের বক্সার যুদ্ধ, 1765 সালে আমাদের দেওয়ানি লাভ। এই দেওয়ানি লাভ একই বছর। আবার একই বছরে এই দ্বৈত শাসন ব্যবস্থা। তার কিছুদিন পর 76-এ মন্বন্তর। এই সময়কালে পরপর ঘটে যাবে। আর প্রশ্ন লিখেছি যে 76 মন্বন্তরের সময় কে ছিল ইংরেজদের দায়িত্বে? কার্টিয়ার। আমরা লিখেছি দেওয়ানি লাভের সময় মুঘল সম্রাট কে ছিল? দ্বিতীয় বাহাদুর শাহ। আমরা লিখেছি বক্সার যুদ্ধের সময় মুঘল সম্রাট কে ছিল? দ্বিতীয় শাহ আলম। বাংলার কে নবাব ছিল? পদচ্যুত মীর কাসিম। অযোধ্যার নবাব ছিল সুজাউদ্দৌলা। এই তিনজনের সঙ্গে মিলিত যে যুদ্ধ হয় সেটা হচ্ছে বক্সার যুদ্ধ। এটা হয়েছিল বক্সার নামক স্থানে, যেটা বিহারে অবস্থিত। এবং তিনি মীর কাসিম এই যুদ্ধ করবার জন্য রাজধানী পরিবর্তন করেছিলেন কোথায়? বিহার। বিহারের মুঙ্গের বলে একটা জায়গা, সেইখানে। এবং এখানে যে তিনি রাজধানী স্থানান্তর করলেন, সেখানকার সেনাপতি কাদের রেখেছিলেন যুদ্ধ করবার জন্য? সেটা হচ্ছে ফরাসি দুই সেনাপতি সমরু এবং মার্কার। আমরা লিখেছি দ্বৈত শাসন ব্যবস্থা কে চালু করেছিল কত সালে? 1765 সালে। আমরা লিখেছি দ্বৈত শাসন ব্যবস্থার অবসান কে কত সালে করে? 1772 সালে, ওয়ারেন হেস্টিংস। আমরা লিখেছি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে বক্সার যুদ্ধের সময়, সেই সময় কে দায়িত্ব ছিল? অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে এই 3:1 এর সঙ্গে কে লড়াই করেছিল? তার নাম মেজর হেক্টর মুনরো বা মনরো। এর সঙ্গে এই তিনজনের এতগুলো প্রশ্ন কিন্তু এর মধ্যে আছে, এবং সমস্তটা সিস্টেমেটিক্যালি, এখানে কোনো আলাদা কোনো কিছু নেই। তবে বক্সার যুদ্ধের ফলাফল কিন্তু এই চারটে, এটা কিন্তু মনে রাখবি। এবং চারটেই গুরুত্বপূর্ণ। এগুলো তোরা পড়ে রেখেছিস ক্লাস 8-এ, মনে নেই, ডিটেলসে পড়েছিস বা পড়লেও সেইভাবে ছোট ছিলিস, অত গুরুত্ব দিস।